এবার জাহাঙ্গীর, তার জন্ম হয় 1569 খ্রিস্টাব্দে। ছোটবেলায় তার নাম ছিল সেলিম। পিতা আকবর, মাতা যোধাবাই বা হরকাবাই বা মারিয়াম উজ্জামানি। জাহাঙ্গীরের অনেকগুলো স্ত্রী ছিল, যেমন মানবাই বা শাহ বেগম, জগৎ গোসাই বা মানবতী বাই, সাহিব জামাল আর মেহেরুন্নিসা। মানবাই বা শাহ বেগম, মানবতী বাই বা জগৎ গোসাই, সাহিব জামাল আর মেহেরুন্নিসা। মানবাইয়ের থেকে জাহাঙ্গীরের ছেলে হয় খুসরু মির্জা। জগৎ গোসাইয়ের থেকে হয় খুররাম আর শারিয়ার মির্জা। সাহিব জামালের থেকে হয় পারভিজ মির্জা। জাহাঙ্গীর সমস্ত ধর্মের প্রতি খুবই সহিষ্ণু ছিল। আকবর মারা যাওয়ার পর খুসরু মির্জা তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর এই বিদ্রোহে খুসরু মির্জার সাথে ছিল মানসিং আর গুরু অর্জুন দেব। জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের আহমেদনগর আলাদা হয়ে যায়। এই আহমেদনগরকে আলাদা করে নেয় মালিক আম্বার। 1610 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের থেকে আহমেদনগর আলাদা করে নেয় মালিক আম্বার। এরপর 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর চিত্তর বা মেওয়ার আক্রমণ করে। 1618 খ্রিস্টাব্দে আহমেদনগর আক্রমণ করে। আর 1620-22 এই সময় কাবুল, কান্দাহার এই এরিয়াতে আক্রমণ করে। এর আগে আকবরের সময় চিত্তর বা মেওয়ার এরিয়াতে রাজা ছিল উদয় সিং। উদয় সিং এর সাথে আকবরের যুদ্ধ হয়েছিল 1567 খ্রিস্টাব্দে। উদয় সিং এর পরে চিত্তর এরিয়াতে রাজা হয় মহারানা প্রতাপ। মহারানা প্রতাপের সাথে আবার আকবরের আরো একবার যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে, হলদিঘাটের যুদ্ধ। এরপর এই চিত্তর বা মেওয়ার এরিয়াতে রাজা হয় মহারানা প্রতাপের ছেলে অমর সিং। এই অমর সিং এর সাথে জাহাঙ্গীরের একটা যুদ্ধ হয়। তবে এই চিত্তর বা মেওয়ার এরিয়া জেতার জন্য জাহাঙ্গীর তার ছেলে পারভেজ মির্জাকে পাঠায়। অমর সিং পারভেজ মির্জাকে হারিয়ে দেয়। পরে আসে খুররাম। খুররাম অমর সিংকে হারিয়ে দেয়। অমর সিং এর পরে চিত্তরের রাজা হয় তার ছেলে করণ সিং। করণ সিং জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করে নেয়। এরপর 1618 খ্রিস্টাব্দে ওই আহমেদনগর জেতার জন্য আবারও খুররামকে পাঠায়। খুররাম আহমেদনগরে এসে মালিক আম্বারকে হারিয়ে দেয় এবং এই আহমেদনগরকে আবারও মুঘল সাম্রাজ্যের ভেতরে নিয়ে নেয়। এই মালিক আম্বারকে হারানোর পরেই জাহাঙ্গীর খুররামকে উপাধি দিয়েছিল শাহজাহান। এরপর 1620-22 এই সময় কাবুল, কান্দাহার এরিয়াতে সাফাভিদ সাম্রাজ্যের রাজা শাহ আব্বাস জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ওই বিদ্রোহ থামানোর জন্য খুররামকে পাঠানো হয়। চিত্তর, আহমেদনগর আর কাবুল, কান্দাহার এই সমস্ত জায়গাতেই খুররাম জিতে যায়। আর এর মাঝখানে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর প্রথমবার আসামের এরিয়াতে আক্রমণ করে। এখন জাহাঙ্গীরের সময় তার সৈন্য দলের ভেতর আফগান এরিয়াতে একজন সৈন্য ছিল শের আফগান বা আলীকুলি বেগ বা আলীকুলি ইসাজু, এবং তার স্ত্রী ছিল মেহেরুন্নিসা। আর তাদের একটি কন্যা সন্তান ছিল লাডলি বেগম। এই শের আফগান বা আলীকুলি বেগ এক যুদ্ধে গিয়ে মারা যায়। এখন আকবরের একজন স্ত্রী ছিল সালেমা বেগম। সেই হিসাবে সালেমা বেগম জাহাঙ্গীরের একজন মা হয়। জাহাঙ্গীর তার মা সালেমা বেগমের সেবা করার জন্য ওই আলীকুলি বেগের স্ত্রী মেহেরুন্নিসাকে নিয়ে আসে। এখন মহলে বেশ কিছুদিন থাকার পর জাহাঙ্গীর মেহেরুন্নিসাকে বিবাহ করে এবং তাকে উপাধি দেয় নূরে জাহান। নূরে জাহান বা মেহেরুন্নিসার সাথে জাহাঙ্গীরের বিয়ে হয় 1611 খ্রিস্টাব্দে। এখন এই মেহেরুন্নিসার এক ভাইজি ছিল মুমতাজ বা আরজুমান্দ বানু বেগম। অন্যদিকে জাহাঙ্গীরের ছেলে হলো খুররাম বা শাহজাহান। পরের বছর 1612 খ্রিস্টাব্দে গিয়ে এই শাহজাহান বা খুররামের সাথে ওই মুমতাজ বা আরজুমান বানু বেগমের বিয়ে হয়। এখন বলা হয় যে জাহাঙ্গীরের সাথে আরেকটি মেয়ের সম্পর্ক ছিল, সে হলো আনারকলি। আনারকলি লাহোর এরিয়াতে থাকতেন এবং ওই লাহোরেই আনারকলি মারা যান। ফলে জাহাঙ্গীর লাহোরে আনারকলির মকবরা নির্মাণ করেছিলেন। এখন 1622 খ্রিস্টাব্দে গিয়ে শাহজাহান জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এরপর শাহজাহান জাহাঙ্গীর আর মেহেরুন্নিসাকে লাহোরে একটা জেলে বন্দি করে রাখে। যদিও ওই জেল থেকে দুজনেই পালিয়ে যায় এবং 1627 খ্রিস্টাব্দে গিয়ে লাহোরে জাহাঙ্গীরের মৃত্যু হয়ে যায়। জাহাঙ্গীর চিত্রকলায় খুবই পারদর্শী ছিলেন। চিত্রকলার স্বর্ণকাল বলা হয় এই জাহাঙ্গীরের সময়কালকে। এই সময় নতুন এক ধরনের চিত্র তৈরি হয়, সিহাই কলম। এছাড়া জাহাঙ্গীর ন্যায়ের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। ন্যায় বিচার করার জন্য তিনি আগ্রার কেল্লাতে সোনার ঘণ্টা লাগিয়েছিলেন। এছাড়া জাহাঙ্গীর নিজের আত্মজীবনী লেখেন তুজুকে জাহাঙ্গীরি ফার্সি ভাষায়। এর আগে বাবর তার আত্মজীবনী লিখেছিলেন তুজুকে বাবরি তুর্কি ভাষাতে, আর জাহাঙ্গীর তার আত্মজীবনী লেখে তুজুকে জাহাঙ্গীরি ফার্সি ভাষাতে। যদিও জাহাঙ্গীর তার এই আত্মকথা শেষ করার আগেই মারা যান। তার এই আত্মজীবনী শেষ করেছিলেন মতমিদ খান। জাহাঙ্গীর মেহেরুন্নিসা বা নূরজাহানকে খুব পছন্দ করতেন। নূরজাহানের পিতার নাম ছিল গিয়াস বেগ আর মাতা আসমাত বেগম। নূরজাহানের ভাইয়ের নাম আসাফ খান। এই আসাফ খানের মেয়ে ছিল মুমতাজ বা আরজুমান্দ বানু বেগম। নূরজাহানের প্রথম স্বামী ছিল আলীকুলি বেগ আর তার একটি মেয়ে ছিল লাডলি বেগম। নূরজাহান দুটি মকবরা নির্মাণ করেছিলেন, লাহোরে জাহাঙ্গীরের মকবরা আর আগ্রাতে তার পিতা গিয়াস বেগের মকবরা। জাহাঙ্গীর নূরজাহানের পিতা গিয়াস বেগকে
ইতমাতুদ্দৌলা উপাধি দিয়েছিল। এই জন্য নূরজাহানের তৈরি করা ওই গিয়াস বেগের মকবরাকে বলা হয় ইতমাতুদ্দৌলা মকবরা। আর এই স্থাপত্যটা ভারতে প্রথম শ্বেত পাথর দিয়ে তৈরি স্থাপত্য। জাহাঙ্গীরের সময় ইংল্যান্ড থেকে দুজন পর্যটক এসেছিল, ক্যাপ্টেন হকিন্স আর থমাস রো। 1608 খ্রিস্টাব্দে এসেছিল ক্যাপ্টেন হকিন্স, আর 1615 খ্রিস্টাব্দে টমাস রো। 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জেমস প্রথম ক্যাপ্টেন হকিন্সকে ব্যবসায়িক ছাড়পত্র নেওয়ার জন্য আকবরের দরবারের উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু 1605 খ্রিস্টাব্দে আকবর মারা যায়। ফলে 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসে। জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ইংলিশ খান উপাধি দিয়েছিল, কিন্তু তাকে ব্যবসায়িক কোনো ছাড়পত্র দেয়নি। পরবর্তীতে 1615 খ্রিস্টাব্দে জেমস প্রথম আবারও একজন দূত টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠায়। জাহাঙ্গীর এই টমাস রোকে ব্যবসায়িক ছাড়পত্র দেয়, আর সেই হিসাবে ইংল্যান্ড 1617 খ্রিস্টাব্দে সুরাটে তাদের প্রথম ফ্যাক্টরি খোলে। তো জাহাঙ্গীরের দরবারে 1608 খ্রিস্টাব্দে এসেছিল ক্যাপ্টেন হকিন্স, 1615 খ্রিস্টাব্দে টমাস রো। এছাড়া জাহাঙ্গীরের দরবারে ইটালি থেকে একজন পর্যটক এসেছিল, পিয়েট্রা ডোরাভিরা। এই পিয়েট্রা ডোরাভিরা জাহাঙ্গীরকে পিয়েট্রাডোরা শিল্পের সাথে পরিচিত করায়, আর এই শিল্পের প্রয়োগ হিসাবেই ওই ইতমাতুদ্দৌলা মকবরা তৈরি করা। জাহাঙ্গীরের একজন স্ত্রী ছিল মানবতী বাই বা জগৎ গোসাই। জগৎ গোসাইয়ের দুজন ছেলে ছিল, শাহজাহান আর শাহরিয়ার মির্জা। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মারা যায়। এরপর ওই শাহরিয়ার মির্জাকে দিল্লির এই সিংহাসনে বসানো হয়েছিল, কিন্তু অল্প কিছুদিনের ভেতরেই শাহজাহান ওই শাহরিয়ার মির্জাকে হত্যা করে দিয়ে দিল্লির এই সিংহাসনে বসে 1628 খ্রিস্টাব্দে। তো 1628 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসে, অর্থাৎ মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসে শাহজাহান। ছোটবেলায় তার নাম ছিল খুররাম, মায়ের নাম জগৎ গোসাই বা মানবতী বাই। এই শাহজাহানের সময় আফগানরা স্বতন্ত্র হয়ে যায়। রাজা হওয়ার আগে 1612 খ্রিস্টাব্দে শাহজাহানের সাথে মুমতাজ বা আরজুমান বানু বেগমের বিবাহ হয়। মুমতাজের থেকে শাহজাহানের 14টা সন্তান হয়। এই 14 জনের ভেতর 7 জন মারা যায়। 14 নম্বর সন্তান জন্ম দিতে গিয়ে মুমতাজের মৃত্যু হয়। শাহজাহান মুমতাজকে উপাধি দিয়েছিল মালিকায়ে উজ্জামানি, আর মুমতাজের স্মরণে আগ্রাতে তৈরি করেছিল তাজমহল। এই তাজমহলের বাস্তুকার হলো উস্তাদ আহমেদ লাহোরী, আর এর প্রধান কারিগর ছিল ঈসা খান। তাজমহলের পেছনে উস্তাদ আহমেদ লাহোরী আর ঈসা খান। মুমতাজের থেকে শাহজাহানের যে 7টি সন্তান হয়, তার ভেতর 4 জন ছেলে আর 3 জন মেয়ে। ছেলেরা হলো দারাশিকো, শাহ সুজা, ঔরঙ্গজেব, মুরাদ। দারাশিকো, শাহ সুজা, ঔরঙ্গজেব, মুরাদ। আর মেয়েরা হলো জাহানারা, রসনারা, গহনারা। দারাশিকো, শাহ সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, জাহানারা, রসনারা, গহনারা। শাহজাহান স্থাপত্যকলায় খুবই জোর দেন। যেমন আগ্রাতে তৈরি করেন তাজমহল। এছাড়া আগ্রার কেল্লার ভেতর একটা ছোট মতি মসজিদ নির্মাণ করেন। এরপর রাজধানী আগ্রা থেকে দিল্লিতে পরিবর্তন করেন। দিল্লিতে তৈরি করেন জামা মসজিদ আর লাল কেল্লা। এই লাল কেল্লার ভেতর দুটো কক্ষ রাখেন, দিওয়ানে আম আর দিওয়ানে খাস। লোকেদের সাথে মিটিং করার জন্য এই হলগুলো তৈরি। দিওয়ানে আম সাধারণ লোকেদের জন্য, আর দিওয়ানে খাস সম্ভ্রান্ত লোকেদের জন্য। এছাড়া ময়ূর সিংহাসন তৈরি করেন, এবং ওই ময়ূর সিংহাসনে কোহিনূর হীরা রেখেছিলেন। তো কি কি তৈরি করেছিল? আগ্রাতে তাজমহল, আর আগ্রার কেল্লার ভেতর মতি মসজিদ। দিল্লিতে জামা মসজিদ, লাল কেল্লা। লাল কেল্লার ভেতরে দিওয়ানে আম, দিওয়ানে খাস। এছাড়া ময়ূর সিংহাসন। এর আগে আকবর একটি নতুন ক্যালেন্ডার চালু করেছিলেন, ইলাহি সম্বত। শাহজাহান এই ক্যালেন্ডারকে সমাপ্ত করে দেয়। তার সময় হিজরি ক্যালেন্ডার ব্যবহার হতো। শাহজাহানের সময়ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজারা বিভিন্ন সময় বিদ্রোহ ঘোষণা করে। ফলে শাহজাহান ওই দক্ষিণ ভারত জেতার জন্য তার ছেলে ঔরঙ্গজেবকে পাঠায়, এবং দিল্লিতে শাহজাহানের পরবর্তী উত্তরাধিকার হিসাবে দারাশিকোকে ঘোষণা করে। শাহজাহান জীবিত থাকাকালীন ভারতের পশ্চিম দিকে গুজরাট এরিয়াতে দায়িত্ব দিয়েছিল মুরাদকে। দক্ষিণ ভারতে ঔরঙ্গজেব, পূর্ব ভারতে শাহ সুজা, আর উত্তর ভারত অর্থাৎ দিল্লিতে দারাশিকো। উত্তরে বা দিল্লিতে দারাশিকো, দক্ষিণে ঔরঙ্গজেব, পূর্ব দিকে অর্থাৎ বাংলার এরিয়াতে শাহ সুজা, আর পশ্চিমে অর্থাৎ গুজরাটের এরিয়াতে মুরাদ। দিল্লিতে এই যে দারাশিকো রয়েছে, দারাশিকোর ছেলে ছিল শাহ সুলেমান। এখন 1658 খ্রিস্টাব্দে গিয়ে শাহজাহান মারা যায়। ফলে শাহজাহানের কথা মতো দিল্লিতে পরবর্তী রাজা হওয়ার কথা দারাশিকোর। কিন্তু এই 1628 খ্রিস্টাব্দেই দারাশিকোর ছেলে শাহ সুলেমান আর বাংলার এরিয়াতে থাকা শাহ সুজা, এই দুজনের ভেতর একটা যুদ্ধ হয়, বাহাদুরপুরের যুদ্ধ। শাহজাহান মারা যাওয়ার পর সিংহাসন নিয়ে এইরকম 4টে যুদ্ধ হয়: বাহাদুরপুরের যুদ্ধ, ঘরমটের যুদ্ধ, সামুগড়ের যুদ্ধ, আর দেবরায়ের যুদ্ধ। বাহাদুরপুরের যুদ্ধ, ঘরমটের বা ধর্মটের যুদ্ধ, সামুগড়ের যুদ্ধ, আর দেবরায়ের যুদ্ধ। এর ভেতর বাহাদুরপুর, ধর্মট আর সামুগড়, এই 3টে যুদ্ধই হয় 1658 খ্রিস্টাব্দে। প্রথম বাহাদুরপুরের যুদ্ধ। এই যুদ্ধ হয় শাহ সুজার সাথে
দারা শিকোর পুত্র শাহ সুলেমানের। এই যুদ্ধে শাহ সুজা হেরে যায়। এরপর ধর্মটের যুদ্ধ আর শামুগড়ের যুদ্ধ, এই দুটো যুদ্ধই হয় ঔরঙ্গজেব আর দারা শিকোর ভেতর। এদিকে ঔরঙ্গজেবের সাথে ছিল তার ভাই মুরাদ, আর অন্যদিকে দারা শিকোর সাথে ছিল তার ছেলে শাহ সুলেমান। আর এই দুটো যুদ্ধতেই ঔরঙ্গজেব আর মুরাদ জিতে যায়। এরপর 1659 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব আবারও দারা শিকোর ওপর আক্রমণ করে এবং এইবার দারা শিকো আর মুরাদ এই দুজনকেই হত্যা করে দিয়ে দিল্লির সিংহাসনে বসে। ফলে ফাইনালি ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসে 1659 খ্রিস্টাব্দে। এখন উত্তরাধিকার নিয়ে এই যে চারটে পরপর যুদ্ধ হলো, এই যুদ্ধের পেছনে শুধুমাত্র একটা খবর দায়ী ছিল। খবর উঠেছিল যে শাহজাহান মারা গেছে, কিন্তু শাহজাহান আসলে মারা যায়নি। শাহজাহান অ্যাকচুয়ালি মারা গিয়েছিল পরবর্তীতে 1666 খ্রিস্টাব্দে। তো যাই হোক, 1659 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসে। ঔরঙ্গজেবের মায়ের নাম মুমতাজ, তার স্ত্রীর নাম দিলরাজ বানো বেগম বা রাবিয়া বিবি। এই মুঘল সাম্রাজ্যের সময় যত মন্দিরের নির্মাণ হয়েছিল, ঔরঙ্গজেব তার বেশিরভাগই ধ্বংস করিয়ে দেন। ঔরঙ্গজেবের সময় জাট জাতের লোকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই জাট বিদ্রোহে পরপর বিভিন্ন নেতা নেতৃত্ব দেয়, যেমন প্রথম গোকুলার পরে রাজারাম, রাজারামের পরে চূড়ামন। জাট বিদ্রোহে নেতৃত্ব দেয় গোকুলা, রাজারাম, চূড়ামন। এই রাজারাম আকবরের কবর খুঁজে তার অবশেষ জ্বালিয়ে দেয়, আর চূড়ামনের মৃত্যুর পর জাট বিদ্রোহ এমনি শান্ত হয়ে যায়। এখন ঔরঙ্গজেবের সময় ভারতের দক্ষিণ দিক আর পশ্চিম দিক এই মোগল সাম্রাজ্যের আন্ডারে ছিল। ঔরঙ্গজেব এই সাম্রাজ্যকে পূর্ব দিকে বিস্তার করতে চেয়েছিলেন বেশি, আর এই জন্য তিনি দুজনকে পূর্ব ভারতের দিকে পাঠায়, মীর জুমলা আর শায়েস্তা খান। এই সময় বাংলার এরিয়াতে পর্তুগালিরা ছিল। শায়েস্তা খান বাংলার এরিয়া দখল করে পর্তুগালিদের সেখান থেকে তাড়িয়ে দেয় এবং পর্তুগালের কাছ থেকে সন্দ্বীপ নিয়ে নেয়, আর আরাকামের রাজার কাছ থেকে চট্টগ্রাম নিয়ে নেয়। শায়েস্তা খান বাংলার এরিয়া আক্রমণ করে পর্তুগালের কাছ থেকে সন্দ্বীপ আর আরাকামের রাজার কাছ থেকে চট্টগ্রাম, এই দুটো এরিয়া নিয়ে দেয়। এবার ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে বিজাপুর তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়। ফলে আবারও বিজাপুর জেতার জন্য ঔরঙ্গজেব পরপর তিনজন সেনাপতিকে পাঠায়, জয় সিং, বাহাদুর খান আর দিলের খান। বিজাপুর জেতার জন্য ঔরঙ্গজেব জয় সিং, বাহাদুর খান আর দিলের খানকে পাঠায়। এই তিনজন সেনাপতি ব্যর্থ হয়ে যায়, ফলে শেষমেশ ঔরঙ্গজেব নিজেই ওই বিজাপুরের বিরুদ্ধে যুদ্ধে যায়। এরপর গোলকোন্ডা জেতার জন্য ঔরঙ্গজেব তার ছেলে মুয়াজ্জামকে পাঠায়। মুয়াজ্জামও সেখানে পরাজিত হয়ে যায়, পরে ঔরঙ্গজেব সেখানে যায়। এবার 1675 খ্রিস্টাব্দে গিয়ে ঔরঙ্গজেবের আর এক পুত্র আকবর দ্বিতীয় ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহে আকবর দ্বিতীয়কে সাহায্য করেছিল দুইজন, নবম গুরু তেগ বাহাদুর আর সম্ভাজি। ঔরঙ্গজেব এই তেগ বাহাদুর আর সম্ভাজি দুজনকেই হত্যা করিয়ে দেয়। যদিও এর আগে শিবাজির সাথে ঔরঙ্গজেবের শত্রুতা ছিল। মারাঠা এরিয়া দখলের জন্য ঔরঙ্গজেব অনেকগুলি সেনাপতিকে পাঠিয়েছিল, কিন্তু তারা কেউই শিবাজিকে হারাতে সফল হয়নি। আর এই সেনাপতিদের ভেতর একজন ছিল ওই বাংলা বিজেতা শায়েস্তা খান। শিবাজি শায়েস্তা খানকেও হত্যা করে দেয়। এরপর 1665 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জয় সিংকে শিবাজির কাছে পাঠায়। এরপর ওই 1665 খ্রিস্টাব্দেই জয় সিং আর শিবাজির ভেতর একটা সন্ধি হয়, পুরন্দরের সন্ধি। আর এই সন্ধির শর্ত মতে শিবাজি ঔরঙ্গজেবের অধীনতা কিছুটা মেনে নেয় এবং ঔরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করার জন্য দিল্লি যায়। কিন্তু সেখানে ঔরঙ্গজেব শিবাজিকে বন্দি বানিয়ে নেয় এবং তাকে বন্দি করে জয়পুরী মহলে রাখে। শিবাজি সেখানে এক ভিখারি সাধুর বেশ নিয়ে বেরিয়ে যায়, আর শিবাজি ওই জয়পুরী মহল থেকে বেরিয়ে প্রথমেই আক্রমণ করে সুরাট। আর এরপর থেকে ঔরঙ্গজেব শিবাজিকে আর কখনোই হারাতে পারেনি। শেষমেশ ঔরঙ্গজেব শিবাজিকে একজন স্বতন্ত্র রাজা বলে ঘোষণা করেন। আর এইভাবে থাকতে থাকতে 1707 খ্রিস্টাব্দে গিয়ে ঔরঙ্গজেব মারা যান। ঔরঙ্গজেব দিল্লির শাসক হয় 1658 খ্রিস্টাব্দে। এর আগে তিনি দক্ষিণ ভারতের সুবেদার ছিলেন, আর সেই সুবাদে তিনি দক্ষিণ ভারতের ঔরঙ্গাবাদে তার স্ত্রী দিলরাজ বানো বেগমের জন্য তৈরি করেছিলেন বিবিকা মাকবরা, যেটা দেখতে খানিকটা তাজমহলের মতোই। আর এই জন্যই দ্বিতীয় তাজমহল বলা হয় এই বিবিকা মাকবরাকে। তো 1526 থেকে এই 1707 পর্যন্ত এই সময়টাকে বলা হয় মোগল সাম্রাজ্যের উন্নতিকাল। আর এরপরে 1707 থেকে 1857 এই সময়টাকে বলা হয় মোগল সাম্রাজ্যের অবনতিকাল বা পরবর্তী মোগলকাল। এই পরবর্তী মোগলকালে 9 জন রাজা আসে।